আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরেই আছো, সচেতন আছো। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ ও যে যেখানে বসে আজকের ক্লাসটা দেখছেন, সবাইকে সালাম, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান, চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তি বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। গত ক্লাসে আমি জীবনী শক্তি বিষয়বস্তু থেকে আলোচনা করেছিলাম এটিপি এর ভূমিকা, কোষের প্রধান শক্তির উৎস হিসেবে এটিপি এর ভূমিকা। অধ্যায় 4-এ আলোচনা করা হয়েছে মূলত দুটি বিষয়, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের সংক্ষিপ্ত আলোচনা। বিজ্ঞান বিভাগে যারা পড়বে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা উপরের ক্লাসগুলোতে এই বিষয়গুলো অনেক বেশি করে পড়তে হবে তোমাদের। সুতরাং বইয়ের এই যে বিষয়বস্তু যা দেয়া আছে নবম শ্রেণীর সিলেবাসে, তা তোমাদের খুব ভালোভাবে এই আয়ত্তে আনতে হবে। এগুলো ভালোভাবে আয়ত্তে আনতে পারলেই তুমি উপরের ক্লাসগুলোতে যে বিষয়গুলো যে বিশদ বর্ণনা দেয়া আছে সেগুলো বুঝতে পারবে সহজেই। গত ক্লাসে এটিপি এর ভূমিকা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, তোমরা জানো। আজকের ক্লাসে আমি আলোচনা করব সালোক সংশ্লেষণ বিষয়ে। আজকের ক্লাসের শিক্ষণফল সালোক সংশ্লেষণ কি তা বলতে পারবে, এর প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসগুলো থেকেই তোমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে জেনে এসেছো, সংজ্ঞা শিখেছো। বিভিন্ন সময় সালোক সংশ্লেষণের সংজ্ঞা তোমাদের বিজ্ঞান বইগুলো, বিভিন্ন শ্রেণীতে তোমরা বিজ্ঞান বইয়ে সালোক সংশ্লেষণ সম্পর্কে একটু ধারণা পেয়েছো। নবম শ্রেণীতে চতুর্থ অধ্যায়ে এর কিছু বর্ণনা দেয়া আছে। আজকে ক্লাসে আমি তোমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কেই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সালোক সংশ্লেষণ কি? এটা একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। কাদের দেহে ঘটে? উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহের একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল এবং সূর্যের আলোর সাহায্যে শর্করা জাতীয় খাবার তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমি আবার বলছি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা মন দিয়ে শুনবে। আমি কি কি বলেছি? উপাদান 4টি উপাদান বলেছি। সালোক সংশ্লেষণের উপাদান হলো 4টি। কি কি? কার্বন ডাই অক্সাইড কোথায় আছে? বায়ুতে। আর কি আছে? উদ্ভিদ দেহেই মূলের সাহায্যে পানি, কার্বন ডাই অক্সাইড, পানি, আলো এবং ক্লোরোফিল। সূর্যের আলো এবং ক্লোরোফিল। ক্লোরোফিল আছে উদ্ভিদের কোষেই আছে। উদ্ভিদে আমরা যে উদ্ভিদ কোষে পড়েছিলাম, তোমরা অধ্যায় 2-এ পড়েছো, নিশ্চয়ই মনে আছে তোমাদের। অধ্যায় 2-এ আমরা যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পড়েছিলাম, তখন উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য ছিল প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যেই আছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোফিল হলো বর্ণকণিকা। ক্লোরোফিল বর্ণকণিকা সালোক সংশ্লেষণের একটি অত্যাবশ্যকীয় উপাদান। ক্লোরোফিল ছাড়া কিন্তু উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে না। এজন্য অসবুজ উদ্ভিদ সবুজ খাবার তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদ শুধু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে। শুধু নিজের জন্য না, নিজের প্রয়োজনের অতিরিক্ত খাবারগুলো সে দেহের বিভিন্ন অংশে জমা করে রাখে, উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে জমা করে রাখে, এবং সেই খাবারই সমস্ত পৃথিবীতে যত প্রাণীকুল আছে, মানুষ সহ অন্যান্য প্রাণীদের, বিভিন্ন ধরনের প্রাণীর খাদ্যের
খাদ্যের যোগান দিচ্ছে উদ্ভিদ। শর্করা জাতীয় খাবার আমরা যা খাই সবই হলো উদ্ভিদ দেহ থেকে পাওয়া, উদ্ভিদের দেহে জমানো অতিরিক্ত খাবারগুলো। তাহলে আসো আবার আমি সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা বলি। আমরা কি কি বলেছি উপাদান? কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল এবং আলো। গুছিয়ে আমি কিভাবে বলবো? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুতে পাওয়া কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে শোষণ করা যে পানি, উদ্ভিদ মাটি থেকে মলডুমের সাহায্যে পানি শোষণ করে, তোমরা পড়ে এসেছো, অষ্টম শ্রেণীতে পড়েছ। মলডুমের সাহায্যে যে পানি শোষণ করে সেই পানি উদ্ভিদের দেহের কোষে জমা থাকে, উদ্ভিদের পাতায় পৌঁছায় শেষ পর্যন্ত। পাতার ক্লোরোপ্লাস্ট, পাতার যে মেসোফিল টিস্যু আছে সেখানে পানি থাকে এবং সেই পানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তাহলে আমরা কি কি বলেছি? কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল উদ্ভিদ দেহেই আছে, আর কি উদ্ভিদ কোষেই আছে, আর কি বলেছি? সূর্যের আলো। আলো, সূর্যের আলো, সূর্য থেকে পাওয়া যায় আলো। এই চারটি উপাদানের সাহায্যে যে প্রক্রিয়া উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে আমরা সালোক সংশ্লেষণ বলতে পারি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এখানে কি জারিত হয়? পানি জারিত হয়, আর বিজারিত হয় কি? কার্বন ডাইঅক্সাইড। তোমরা জারণ বিজারণ নিশ্চয়ই বুঝো। জারণ মানে এখানে পানিটা ভেঙে যায়, আর কার্বন ডাইঅক্সাইড কি হয়? গৃহীত হয়। বায়ুস্থিত পানিটা, বায়ুস্থিত কার্বন ডাইঅক্সাইডটা পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের কোষে পৌঁছায়, পাতায় পৌঁছায় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নেয়। আর একইভাবে পানি আমরা জানি যে মূলডুমের সাহায্যে পানি উদ্ভিদ দেহে প্রবেশ করা, উদ্ভিদ শোষণ করে মূলডুমের সাহায্যে, এবং সেই শোষিত পানি উদ্ভিদের সারা শরীরেই থাকে, শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে সেটি পাতায়, এবং উদ্ভিদের পাতায় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নেয় পানি। তাহলে আমরা পানি কোথায় থেকে পাই? মাটি থেকে। বায়ু থেকে কি পাই বলছি? কার্বন ডাইঅক্সাইড। আর কি? ক্লোরোফিল। ক্লোরোফিলটা উদ্ভিদ কোষেই আছে। সূর্যের আলো এবং সূর্য থেকে পাওয়া আলো, সূর্যের আলো। তাহলে আমি কিভাবে বলবো? সবুজ উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ। আরো সুন্দর করে গুছিয়ে যদি বলতে চাও, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল ও আলোর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে, সেই প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোথায় জানো তোমরা? মেসোফিল টিস্যু, পাতার মেসোফিল টিস্যু। পাতার মেসোফিল টিস্যু হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এটাকে আমরা কিভাবে বলি? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে কি কি উৎপন্ন করে? 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। আমি আবার বলছি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন করে? আলো ক্লোরোফিলের সাহায্যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বোহাইড্রেট বা শর্করা, 1 অণু, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। এই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ পায় কোথায় থেকে? বায়ু থেকে। বায়ু থেকে পত্ররন্ধ্র বা স্টোমাটার সাহায্যে এটি পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছায়। একইভাবে আমরা আগেই বলেছি যে মাটি থেকে পানি উদ্ভিদের পাতায় পৌঁছায়, পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছায়। আর জলজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত অবস্থায় পায়। মজার বিষয় হলো যে স্থলজ উদ্ভিদের চেয়ে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। তোমাদের এটি কাজে লাগবে, মনে রাখবা যে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের চেয়ে বেশি। কেন বেশি? কারণ
কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে 0.3 ভাগ, শতকরা 0.3%, আর বায়ুতে থাকে 0.03%। শতকরা 0.03 ভাগ থাকে বায়ুতে, আর পানিতে থাকে 0.3 ভাগ। সুতরাং বুঝতেই পারছো পানিতে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, সালোক সংশ্লেষণও বেশি হয় উদ্ভিদে। তাহলে মনে রাখবে, নিশ্চয় মনে রাখবে যে পানিতে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হয় স্থলজ উদ্ভিদের চেয়ে। সালোক সংশ্লেষণ একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেছেন। একটি হলো আলোক পর্যায় এবং আরেকটি হলো আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ অন্ধকার পর্যায়। একটিতে আলো লাগে, আরেকটিতে আলো ছাড়াই হয়, আলো লাগে না। আলোর উপস্থিতিতে হয় কিন্তু আলো লাগবে না। প্রথমেই আমি আলোক নির্ভর প্রক্রিয়া সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই আলোক নির্ভর প্রক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণের যে পর্যায়ে আলো লাগে সেটি হলো আলোক নির্ভর পর্যায়। সালোক সংশ্লেষণের এই পর্যায়ে আলো লাগছে, কি হয় এখানে? পাতায় যে পানিটা আছে সেই পানিটা সূর্যের আলোর সাহায্যে ভেঙে যায়, ভেঙে 3 ভাগে ভাগ হয়ে যায়। অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন। আবার বলছি, পানি আলোর সাহায্যে পানি ভেঙে যায়। পাতায় যে পানি আছে, আমরা আগেই বলেছিলাম যে পানি আছে উদ্ভিদের মূল রূপ দ্বারা শোষণ করা পানি উদ্ভিদের মেসোফিল টিস্যুতে থাকে, এবং এই পানি উদ্ভিদের মেসোফিল টিস্যুর যে পানি আছে সেটি সূর্যের আলো যখন পায় তখন এটি কি হয়ে যায়? ভেঙে যায়, ভেঙে 3 ভাগে ভাগ হয়। কি কি ভাগে? অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন। পানির এই যে ভাঙন একে বলা হয় ফটোলাইসিস। কি বলা হয় বলছি? ফটোলাইসিস বলা হয়। পানির এই ভাঙনকে বলা হয় ফটোলাইসিস প্রক্রিয়া। অক্সিজেন উপজাত হিসেবে বের হয়ে যায়। সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা তৈরি হয় সেটি উপজাত হিসাবে বের হয়ে যায়। যা অক্সিজেন প্রয়োজন সেটা উদ্ভিদ দেহে কাজে লাগায়, বাকিটা বের হয়ে যায় উপজাত হিসাবে। এবং থাকে কি? হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন পাতায় থাকা NADP এর সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করে। ইলেকট্রন এটিপি তৈরির কাজে লেগেছে। এখানে তোমাকে মনে রাখতে হবে যে ইলেকট্রন আমরা পানি ভাঙার ফলে পেয়েছিলাম সেটি আসলে সূর্যের আলোর ফুটন থেকেই এসেছে। এটি কি করে? এই ফুটনটা, ইলেকট্রনটা এডিনোসিন ডাইফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করতে লেগে যায়। এই বিক্রিয়ার নাম হলো ফটোফসফোরাইলেশন। এটিপি তৈরির এই প্রক্রিয়ার নাম হলো কি? ফটোফসফোরাইলেশন। এই প্রক্রিয়ায় ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল আলোর ফোটন শোষণ করে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি অজৈব ফসফেটের সাথে এটিপি উৎপন্ন করে, এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় এবং এই ইলেকট্রনই NADP কে বিজারিত করে NADPH2 উৎপন্ন করে। NADP কি? কোথায় থাকে? পাতায় আছে NADP। আশা করছি বুঝতে পেরেছো। আবার বলছি, পানি ভেঙে কি কি উৎপন্ন করে বলছি? অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজনের এই প্রক্রিয়াকে বলে ফটোলাইসিস। এবং ফটোলাইসিসের পরে কি ঘটে? অক্সিজেনটা উপজাত হিসাবে বের হয়ে যায় এবং ইলেকট্রন এটিপি তৈরির কাজে লেগে যায়। ইলেকট্রন কি করে?
এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে এবং এনএডিপি কে পাতার কোষস্থিত এনএডিপি কে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত করে NADPH2 উৎপন্ন করে। আশা করছি বুঝতে পেরেছ। NADPH2 এবং ATP এটা হলো আত্তীকরণ শক্তি। আবার বলছি যে এটিপি তৈরি করলো, কিসের সাহায্যে তৈরি হলো? এটি ইলেকট্রনের সাহায্যে NADPH2 তৈরি হলো। এই যে এটিপি এবং NADPH2 তৈরি হলো আলোক পর্যায়ে, এই দুটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তিটা হলো অনেকটা ব্যাটারি চার্জ করে রাখার মতো। ব্যাটারিকে চার্জ করে রেখে যেভাবে পরে কাজে লাগানো হয়, এটি ঠিক সেভাবেই কাজে লাগে। কিসে কাজে লাগে? শক্তি দেয় কাকে? অন্ধকার পর্যায়ে। অন্ধকার পর্যায়ে যে বিক্রিয়াগুলো খুব শক্তি লাগে, যে বিক্রিয়াতে শক্তি লাগে সেই বিক্রিয়াতে শক্তি দেয়, তাই এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। আশা করছি বুঝতে পেরেছো। আলোক পর্যায়টা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আমি জানি না কেন শিক্ষার্থীরা এই সহজ জিনিসটাকে তো জটিল পাবে। একদম সহজ। তুমি মনে করো পানি তো আছেই, আমরা আগেই জেনেছি পানিটা কোষে আছে, কোষের মেসোফিল টিস্যুতে আছে। কোথায় থেকে এসেছে পানিটা? পানিটা এসেছে মাটি থেকে, উদ্ভিদ শোষণ করেছে মৌলময়ের সাহায্যে, এবং সেই শোষণ করা পানি কি হয়েছে? পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছেছে। এই মেসোফিল টিস্যুতে থাকা পানি সূর্যের আলোর সাহায্যে ভেঙে যায়, ভেঙে 3 ভাগে ভাগ হয়ে যায়। কি কি ভাগে? অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন। এই যে ভাঙনের প্রক্রিয়াটা, একে বলা হয় ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন। আশা করছি বুঝতে পেরেছো। এরপর অক্সিজেনটা কি হয়? বের হয়েছে। যে অক্সিজেনটা আমরা পাই, এজন্যই তো গাছ বেশি লাগাও, এই স্লোগান আমরা দেখতে পাই বছর জুড়ে সব সময়। গাছ বেশি থাকা মানেই বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ হবে, এবং বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ হলেই কি হবে? বেশি পরিমাণ অক্সিজেন বায়ুতে আসবে, এবং সেই অক্সিজেনটাই কিন্তু আমরা পাবো। সমস্ত প্রাণীকুলের জন্য যে অক্সিজেনটা খুবই গুরুত্বপূর্ণ। অক্সিজেন আমরা এই যে করোনা মহামারীর সময় অক্সিজেন আমরা কিন্তু অক্সিজেনের গুরুত্বটা আমরা এই করোনা মহামারীতে এসে বুঝতে পেরেছি। এই ভাইরাসটা আমাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছে অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ সমস্ত প্রাণীকুলের জন্য। আমরা জানি যে পৃথিবীর সমস্ত প্রাণী শ্বাসকার্যে, শ্বসনে অক্সিজেন গ্রহণ করে প্রশ্বাসে, এবং কি করে? কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে। কি অদ্ভুত ব্যাপার দেখো এখানে, যে তুমি দেখলে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সেই অক্সিজেনটা আমাদের দিচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইডটা সে নিয়ে নিচ্ছে নিজের দেহে। এই বিষটাকে সে নিয়ে নিচ্ছে। বিষটাকে নিয়ে নিচ্ছে মানে কি? এই যে বিষ আমাদের জন্য, যা কার্বন ডাই অক্সাইড বায়ুতে বেশি হলে তোমরা জানো যে বিভিন্ন ধরনের সমস্যা হবে। পৃথিবীর উত্তাপ বেড়ে যাবে, তারপর পৃথিবী কি হবে? একসময় গরম হতে হতে একসময় বরফ গলে যাবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। সুতরাং এই বীজটাকে সে নিজ দেহে গ্রহণ করছে একটা ভালো কাজে, খাবার তৈরি করতে, এবং সে আমাদের দিচ্ছে অক্সিজেন। এজন্য যারা আজকের ক্লাস দেখবে, আমার এই ক্লাসটা দেখবে, সবার কাছে আমার বিনীত অনুরোধ, গাছের প্রতি আরো বেশি যত্নশীল হন, এবং প্রত্যেকেই আমরা যদি গাছ লাগানোতে আরো বেশি সচেতন হই, গাছের যত্নে সচেতন হই, তাহলে কিন্তু এই পৃথিবীতে আর একসময় অক্সিজেনের কোনো অভাবই থাকবে না। আমাদের সচেতনতাই ভবিষ্যতে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারে, সুন্দর পরিবেশ উপহার দিতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। যারা দেখবেন সবাই গাছের প্রতি যত্নশীল হবেন আমি আশা করছি, অনুরোধ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়টা আমি আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপরে কি হয়, কি বলছিলাম? ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন প্রক্রিয়াটার নাম, পানি ভাঙার এই প্রক্রিয়ার নাম। অক্সিজেনটা বাইরে বের হয়ে যায়, ইলেকট্রন
এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। গত ক্লাসে আমরা এটিপি এর ভূমিকা সম্পর্কে জেনেছি একটা কোষের প্রধান শক্তি হিসেবে। এটিপি কে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। আর এই এটিপি তৈরি করার পর সে বিজারিত করে কাকে? এনএডিপি কে। এনএডিপি পাতায় আছে মানে কি? পাতা কোষে আছে এনএডিপি। এই এনএডিপি এর সাথে হাইড্রোজেন আয়ন যেটা উৎপন্ন হয়েছিল আগে পানি থেকে ফটোলাইসিস প্রক্রিয়ায়, সেই হাইড্রোজেন আয়নের সাথে এনএডিপি কে যুক্ত করে NADPH2 উৎপন্ন করে। NADPH2 এবং ATP একসাথে আত্তীকরণ শক্তি হিসেবে কাজ করে। NADPH2 এবং ATP একসাথে আত্তীকরণ শক্তি হিসেবে কাজ করে। আত্তীকরণ শক্তিকে আমরা বলছি যে অনেকটা ব্যাটারি চার্জ করে রাখার মতো। আমরা ল্যাপটপে মোবাইলে ব্যাটারি চার্জ করে রাখি না, এরকম চার্জ দিয়ে রাখা, যখন কাজে লাগবে তখন লাগাবে, অন্ধকার পর্যায়ে কাজে লাগবে তখন লাগাবে। উদ্ভিদ তখনই এই আত্তীকরণ শক্তিটাকে কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো আলোক পর্যায়টা। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলো লাগে না এখানে, তবে আলোর উপস্থিতিতে এটি হতে পারে। এমন না যে আলো থাকলে হবে না, তা কিন্তু না। আলো থাকলে হবে, আলো না থাকলেও হবে। অর্থাৎ যে শক্তিটা লাগে সেই শক্তিটা কিন্তু উদ্ভিদ দিয়ে দেয়। কিভাবে দেয়? আলোক পর্যায়ে যে শক্তিটা ছিল আত্তীকরণ শক্তি, সেই শক্তিটা কাজে লাগায় দেয় অন্ধকার পর্যায়ে যখন শক্তি প্রয়োজন হবে তখনই। সুতরাং এখানে আলো লাগে না। এবং এখানে কি হয়? কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়। এর ফলে এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথকে 3টি গতিপথ শনাক্ত করা হয়। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে: ক্যালভিন চক্র, হ্যাচ-স্ল্যাক চক্র এবং ক্র্যাসুলিয়ান বিপাক চক্র। আমি আবার বলছি, ক্যালভিন চক্র, হ্যাচ-স্ল্যাক চক্র এবং ক্র্যাসুলিয়ান বিপাক চক্র। আগামী ক্লাসে আমি তোমাদের অন্ধকার পর্যায়টা অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়টা বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কি বলেছিলাম? প্রথম থেকে আমি বলেছিলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক বলতে কি বুঝো? এর বিক্রিয়াটা বলেছি, এটা একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু পানি, আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কি করে? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, সাথে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। অক্সিজেন বাইরে বের হয়ে যায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উপজাত হিসাবে বের হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, মানে যুক্ত হয়। এই বিক্রিয়া যুক্ত হয়। আর পর্যায় হলো দুটি। সালোক সংশ্লেষণ দুটি পর্যায়, একটি হলো আলোক পর্যায় আর একটা হলো অন্ধকার পর্যায়। আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এই নামে আমরা বলতে পারি। আলোক পর্যায়ে আমরা বলেছি এখানে আলো লাগে। প্রথমে আমরা বলেছি যে পাতায় যে পানি আছে সেই পানিটাকে আলোর সাহায্যে আলো ভেঙে দেয়। ভেঙে কি করে? 3 ভাগ করে দেয়। অক্সিজেন, পানি এবং হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন। অক্সিজেন বাইরে বের হয়ে যায় উপজাত হিসাবে। যে হাইড্রোজেন আয়নটা আছে সেই হাইড্রোজেন আয়ন, যে ইলেকট্রন আছে, ইলেকট্রন এটিপি তৈরির কাজে লেগে যায়। একে বলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া কি হয়? ইলেকট্রন ওই এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটি অজৈব ফসফেটকে যুক্ত করতে কাজ করে এবং এখানে যে এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হওয়ার পরই সে এনএডিপি পাতার কোষে অবস্থিত যে এনএডিপি আছে সেই এনএডিপি কে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত করে, এনএডিপি কে বিজারিত করে হাইড্রোজেন আয়নের সাথে NADPH2 উৎপন্ন করে। এবং এটিপি এবং NADPH2 উৎপন্ন করার এই কাজটি কিন্তু ইলেকট্রনের সাহায্যেই হলো। সুতরাং বুঝতে পারছো আলো কতটা গুরুত্বপূর্ণ এখানে।
পানি কতটা গুরুত্বপূর্ণ, পানি ভাঙার ফলেই তো আমরা এই তিনটা জিনিস পেয়েছি। তিন কাজ আমরা বুঝতে পারছি। সমস্ত প্রাণীকুলের জন্য অক্সিজেন সরবরাহ করলো উদ্ভিদ, সাপ্লাই দিল। আর এই যে দুটি হাইড্রোজেন আয়নের সাহায্যে NADPH2 উৎপন্ন হলো, ইলেকট্রন প্রথমে এটিপি তৈরি করলো এবং তারপর NADPH2 তৈরির কাজ করলো। তাহলে আমরা বলছি কি পানিটা কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতে পারছো নিশ্চয়। এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রধান চারটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি: পানি, আলো, ক্লোরোফিল এবং কার্বন ডাইঅক্সাইড। পানির গুরুত্ব আমরা বুঝে গেছি, আলোর গুরুত্ব বুঝে গেছি। সব জায়গায় কিন্তু ক্লোরোফিলের ভূমিকা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল সব জায়গায় কাজ করছে এখানে। এরপর আগামী ক্লাসে আমরা যখন অন্ধকার পর্যায়টা বুঝবো, তোমাদের আমি বুঝাবো, তখন তোমরা কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব আরো বেশি বা ভালোভাবে বুঝতে পারবে আশা করছি। এখানে আমরা বলেছি কি যে কার্বন ডাইঅক্সাইড, এখানে বলেছি এটিপি এবং NADPH2 উৎপন্ন হলো। এই দুটোকে একসাথে বলা হচ্ছে আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি উদ্ভিদ জমা করে রাখে, দেহে জমা করে রাখে শক্তি হিসাবে। সেই শক্তিটা সে অন্ধকার পর্যায়ে কাজে লাগায়। শুধু শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো তোমরা। আর বারবার ক্লাস দেখে, বই দেখে ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে। আমি তো আবার বলছি, এই বিষয়গুলো তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে যে যা পড়ছো সেগুলো জাস্ট মনে করো তুমি পরিচয় করাই দিল তোমাদের সালোক সংশ্লেষণের সাথে। উপরের ক্লাসগুলিতে অনেক বেশি পড়তে হবে সালোক সংশ্লেষণ, শ্বসন। সুতরাং এই অধ্যায়টা অধ্যায় 4 কিন্তু ভালোভাবে আয়ত্তে আনতে হবে। যারা SSC পরীক্ষার্থী আছো তোমাদের এই অধ্যায়টা আছে, সুতরাং তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ অধ্যায়টা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। বাড়ির কাজ দিয়েছি, লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত লেখাপড়া করবে। বিদ্যালয়ের পেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়, খেয়াল রাখবে তোমাদের বিভিন্ন তথ্য জানতে। অবশ্যই প্রতিদিন একটু একটু করে লেখাপড়া করবে আশা করছি। ভালো থেকো। আল্লাহ হাফিজ।